বাংলাদেশ দল এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে ফেলেছে। লাস্ট একটা গেম বাকি, যেটা একটা ফর্ম্যালিটি। ম্যাথমেটিক্যালি ফাইনালে যাওয়া এখনো সম্ভব, তবে সেটার জন্য অনেক যদি কিন্তু আছে। একটু ভেবে দেখেন, অ্যাজ আ বাংলাদেশ ক্রিকেট ফ্যান অথবা ফলোয়ার কতগুলো বছর কেটে গেছে হতাশায়, এবং এই হতাশার পেছনে আমাদের ফ্লড সিস্টেমে অনেক বড় একটা দায়ভার নিতে হবে। প্রথমে চলে আসি এশিয়া কাপের স্কোয়াড সিলেকশনে। আপনি বিভিন্ন রিজন দেখিয়ে কিছু প্লেয়ারদেরকে বাদ দিলেন, আবার আপনার লিস্টে 32 জন প্লেয়ারের যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে না থাকা একজনকে আপনি উড়িয়ে নিয়ে গেলেন এশিয়া কাপে লিটন দাসের রিপ্লেসমেন্ট হিসেবে, যে কিনা আপনার কোনো ফিউচার প্ল্যানেও নেই। হ্যাঁ, আমি আনামুল বিজয়ের কথাই বলছি, কিন্তু জাকির হাসান যে কিপার ব্যাটসম্যান 32 জনের ক্যাম্পে আপনি রেখেছেন, সে দলে জায়গা পেল না। তারপর আসে স্ট্র্যাটেজি এবং টিম সিলেকশনে। প্রথমত তানজিদ তামিমকে ডেবিউ করানো হলো, তারপর সে ফেল করলেন একটা ম্যাচে, তারপর একদম বলতে গেলে তাকে ছেটে ফেলেন। পারভেজ ইমনের মতো এক ম্যাচ খেলে তামিমকে কাটা পড়ে গেলেন নাকি, এটা সময়ই বলে দিবে। নাইম শেখকে আপনি গুরুত্ব দিচ্ছেন, হ্যাঁ সে লাস্ট ডিপিএল এ 1000-এর উপর রান করেছে, কিন্তু আমাদের কিন্তু রিয়েলিস্টিকও হতে হবে। তার ফান্ডামেন্টাল অনেক ইস্যু আছে খেলাতে, যেটা খুব অ্যামেচার ক্রিকেট ফলোয়ারও বুঝতে পারবেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট বুঝতে পারছেন না। অন টপ অফ দ্যাট, আমাদের ডোমেস্টিক লিগগুলোর সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের গ্যাপ কিন্তু ম্যাসিভ, যেটা হয়তো অন্য একদিন আলোচনা করব। সো স্বাভাবিকভাবে নাইম ইন্টারন্যাশনাল লেভেলে স্ট্রাগল করছে। এখন জিজ্ঞাসা করতে পারেন নাইমের জায়গায় কাকে খেলাবেন। আমার মতে, যেহেতু এত পরীক্ষা নিরীক্ষা চলছে, আপনি আফিফকে অবশ্যই সুযোগ করে দিতে পারতেন, এবং সেই উপরে খেলতে চাইছেন নিজে থেকেই, এটা একটা অ্যাঙ্গেল হতে পারত। আফিফ কিন্তু টেস্টেড প্লেয়ার এবং বাংলাদেশকে সে বেশ কয়েকটা ম্যাচ জিতিয়েছে, অতএব ইট কুড হ্যাভ বিন ওয়ান ওয়ে অফ হ্যান্ডলিং দিস সিচুয়েশন। আফিফকে কোনো কোনো সময় 5 নাম্বার, কোনো কোনো সময় 6 বা 7 অথবা 8 নাম্বারেও ব্যাটিং করতে দেখা গেছে, তারপর তাকে ইন অ্যান্ড আউট করা হয়েছে দল থেকে। এত এক্সপেরিমেন্ট যদি চলতে থাকে, তাহলে একটা প্লেয়ার কিভাবে সেটেল হবে? আরো একটা বিষয় হলো, যেই মুহূর্তে লিটন ফিরে এসেছে দলে, হি শুড হ্যাভ অটোমেটিকলি গট হিজ প্লেস ব্যাক, যেটা আরো একটা এক্সপেরিমেন্টই ছিল। নাম্বার 3 পজিশনে লিটনকে কেন খেলানো হয়েছে, এটা নিয়ে স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি কোনো ব্যাখ্যা পাচ্ছি না, তবে এটার অ্যাকিউরেট ব্যাখ্যা হয়তো টিম ম্যানেজমেন্টই দিতে পারবে। এখন যদি আমি মিরাজকে নিয়ে যদি একটু বলি, আপনি ওয়ার্ল্ড কাপে ওপেনিং স্লটে তাকে যদি নাই ভেবে থাকেন, তাহলে তার জায়গাটা থেকে তাকে কেন বদল করছেন? তাছাড়া রিয়ালিটি হচ্ছে, ব্যাটিং ট্র্যাকে এগেনস্ট আ স্পিন হেভি সাইড সেঞ্চুরি করা কম্পেয়ার টু ব্যাটিং এগেনস্ট আ টপ বোলিং লাইন আপ, এই দুটো কিন্তু এক্সট্রিম অপোজিট। হ্যাঁ, আমি আফগানিস্তান আর পাকিস্তানের বোলিং লাইন আপ মিন করছি। অতএব মিরাজকে যেদিন নামানো হয়েছিল ওপেনিংয়ে, দ্য গ্যাম্বল পেইড অফ and it was a brilliant decision, and the gamble should have ended there, but we pursued. But I'm not taking anything away from Miraj. If he's in the plans to take up the opening slot, we should get him ready accordingly and not put him in the deep end. কারণ মিরাজ যদি অ্যাডুকেট রিটার্ন না দিতে পারে, আমরা তাকেও হারিয়ে ফেলবো, and he is an asset for our team. So আমরা কেউ সেটা চাইবো না। তারপর চলে আসি ড্রপিং দ্য এক্সপিরিয়েন্স ফ্রম দ্য সাইড। আমি এশিয়া কাপ শুরু হবার আগে একটা পডকাস্টে ডিসকাস করছিলাম যে বাংলাদেশ হ্যাজ অ্যান ইনএক্সপিরিয়েন্স টপ অর্ডার, অ্যান্ড ফর দ্যাট রিজন ইউ নিড আ সলিড মিডল অর্ডার অ্যান্ড লোয়ার মিডল অর্ডার। সো উই হ্যাভ ডেফিনেটলি মিসড রিয়াদ হিয়ার, দের ইজ নো ডাউট ইন দ্যাট। যদি একটু খেয়াল করে দেখেন, উই ফেল টু ব্যাট দ্য 50 overs 3 games out of 4 times। আপনি যদি বাংলাদেশ ব্যাটারদের স্ট্রাইকিং রেট দেখেন এশিয়া কাপে, আপনার আফগানিস্তানের খেলা ছাড়া কে ডমিনেটিং স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বলতে পারবেন? আজ আমাদের শুনতে হয় তামিমের নাম, ডট বাবা বা রিয়াদ অনেক স্লো, কিন্তু আমরা ভুলে যাচ্ছি 50 ওভার খেলা কোনো টি-20 মেজাজের খেলা না। ইট হ্যাজ ইটস এবস অ্যান্ড ফ্লোজ, অ্যান্ড অনলি দ্য ফিটেস্ট সার্ভাইভ হিয়ার। এবং এই ব্যাটিং বিপর্যয় আবার মনে করিয়ে দিয়েছে হাউ ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স ইজ থ্রু আউট দ্য লাইন আপ। সো পুরোটা একটা সিস্টেম্যাটিক ফেলিয়ার। The only thing that's seemingly working is the fast bowling unit, but টিমের ভেতরে যে ফাটল ধরেছে, যে বোঝা যাচ্ছে, এই ফাস্ট বোলিং ইউনিট ধসে পড়লে অবাক হবার কিছু নেই। এটা একটা ডমিনো এফেক্ট টাইপ সিচুয়েশন হতে পারে, তবে আমি আশা করছি কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে আমাদের বোলিং ইউনিট। আরো একটা কথা আসলে যুক্ত করতেই হবে, সেটা হলো আমাদের ড্রেসিং রুমে কোনো হারমোনি নেই। এটা শোনা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে, সবাইকে মনে হচ্ছে লস্ট, খেলার ছন্দ খুঁজে পাচ্ছে না। আপনি যদি এশিয়া কাপে যাওয়ার আগে ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স শুনে দেখেন, সে বলেছিলেন এশিয়া কাপ জিতলে যে ওয়ার্ল্ড কাপ জিতে যাব এমন কিছু না, আবার হেরে গেলে যে ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারবো না এই বিষয়টাও এমন না। ওয়্যার ইজ দ্য পজিটিভ অ্যাটিটিউড? তার উপর দিয়ে আমাদের বোর্ড প্রেসিডেন্টের মন্তব্য এরই মধ্যে নিশ্চয়ই শুনেছেন,
যদি না শুনে থাকেন একটু চলুন শুনে আসি। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছিল, এটা আমি জানি না এই টিম নিয়ে। If this is the attitude of the think tank towards the game, then আমাদের পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে এর থেকেও খারাপ হবে। ইটস গোনা বি a very long tournament. গতকাল প্রেস কনফারেন্সে নিশ্চয়ই শুনেছেন সাকিব বলেছেন তৌহিদ হৃদয়কে রিয়াদের জায়গায় নেওয়া হয়েছে এবং রিয়াদকে নিয়ে প্রশ্ন আসা ইররেলেভেন্ট। দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে লাস্ট 3 সিরিজে রিয়াদ ভাই ছিল না, তখন এইসব কথা আপনারা বলছেন কিনা আমি জানি না, এখন বলছেন। সো আমার কাছে মনে হয় প্রশ্নটা খুবই অপ্রাসঙ্গিক এই বিষয়টা। আর তারপরটা কি বললেন? যারা খেলছে তার জায়গায়, যেমন শামীম কিংবা অন্যরা নতুন যারা আসছে তারা যে বিশ্বকাপে, দেখুন এই আপনি আর একটা ভুল প্রশ্ন করলেন, কারণ হচ্ছে রিয়াদ ভাইয়ের জায়গায় যখন কাউকে আনা হয়েছিল দলে সেটা ছিল তৌহিদ হৃদয়। ওকে, ওয়েল দ্যাটস অল অ্যাকসেপ্টেড, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না এখন আর। সবাই মোটামুটি ভালো খেলা বুঝে। আপনার দলের এই বেহাল দশায় আপনার সেই লাক্সারি নেই টু ড্রপ এক্সপিরিয়েন্স। রিয়াদ অনেক ভার্সেটাইল প্লেয়ার, সেটা নিয়ে আমার হয়তো ব্যাখ্যা দিতে হবে না। তহিদ হৃদয়কে যদি আপনি 6 নম্বরে খেলাতে হয়, আপনি রিয়াদকে কেন 7 নম্বরে চিন্তা করতে পারছেন না? রিয়াদ টোটাল ওয়ানডে গেম খেলেছে 218টা। ওয়ানডে ক্রিকেটে 71 out of 218 games সে 7th পজিশনে খেলেছে। That's the highest number of games he has batted in that position, and the second highest is 65 games where he batted at number 6. আমরা নাম্বার 7-এ খেলিয়েছি কাকে? শামীম পাটোয়ারিকে, who just made his ODI debut. শামীম যে খারাপ প্লেয়ার বা ফিউচারে ভালো করবে না সেটা বলছি না। তাছাড়া আমাদেরকে সাকিব বা অন্য কেউ যেই ব্যাখ্যা দেন না কেন, it is quite evident that personal interests are taking over significant precedence over team gains, and this needs to stop with immediate effect. The solution to all these problems could be quite simple. Someone has to come forward for the team and fix all the differences within. টিম নিয়ে এক্সপেরিমেন্টেশন না করে একটা সেটেলড 11 যারা 2.5 বছর খেলে নাম্বার 3 পজিশন অর্জন করেছে সুপার লিগে, সেটাই থাকা উচিত ফর দ্য ওয়ার্ল্ড কাপ। অনেকে সবসময় সাকিবকে ক্যাপ্টেন হিসেবে চেয়েছে এবং তামিমের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক সময় আননেসেসারি মন্তব্য বা প্রেশার ক্রিয়েট করতে চেয়েছে। বাট ইটস সেফ টু সে আন্ডার তামিম বাংলাদেশ ফ্লারিশড। সাকিবের ক্যাপ্টেন্সিতে ভালো কিছু হবে না যে সেটা বলছি না, বাট পুরো জিনিসটা আবার এত তাড়াতাড়ি মেন্ট করে আবার ছন্দে ফিরতে পারবে নাকি এটা নিয়ে আমার সন্দেহ আছে। দি এন্ডিং নোট টু দ্য ভিডিও ইজ, আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে তাদেরকে এখনো পারফর্ম করতে হবে, কারণ তারা দলে আছে। ইররেসপেক্টিভ অফ হোয়াট পারফরমেন্স দে হ্যাভ ডান প্রিভিয়াসলি, দে হ্যাভ টু পারফর্ম অ্যাট প্রেজেন্ট। সাকিবের এভারেজ গত 10টা গেমে অ্যারাউন্ড 26। Given that সে নাম্বার 4 পজিশনে ব্যাট করছে, we certainly expect a lot more from him. Shakib hasn't scored 100 in the longest time, and যেহেতু আমরা তাকে আমাদের শ্রেষ্ঠ প্লেয়ার হিসাবে মেনে থাকি, তার কাছে থেকে বেটার পারফরমেন্স আশা করা আমাদের জন্য ন্যাচারাল। মুশফিকের কাছে থেকে অবশ্যই আমরা আরো বেশি আশা করছিলাম, স্পেশালি ইন দিস টুর্নামেন্ট। তার কাছ থেকেও আমাদের এক্সপেকটেশন ন্যাচারালি বেশিই হবে। তবে গত 10 ম্যাচে মুশফিকের গড় 40-এর কাছাকাছি, অতএব তার হয়তো একটা অফ টুর্নামেন্ট গিয়েছে বলে ধরে নেওয়া যায়। লটস টু থিঙ্ক অ্যাবাউট, এবং সবার হতাশ হওয়াটা স্বাভাবিক। এখন টাইম এসেছে টু টেক অ্যাকাউন্টেবিলিটি। ইট শুড স্টার্ট ফ্রম দ্য কোচ টু দ্য ক্যাপ্টেন অ্যান্ড দেন দ্য রেস্ট ইনক্লুডিং বোর্ড মেম্বার্স। যখন সবাই অ্যাকাউন্টেবল থাকবে ফর দেয়ার অ্যাকশনস, রেজাল্টস উইল ফলো। ধন্যবাদ।